সাল 1573 তৈরি হয়েছিল রাজস্থানের আলওয়ার জেলায় ভানগড় দুর্গ। অম্বরের শাসক ভগবান দাস তার ছোট ছেলে মাধু সিংয়ের জন্য তৈরি করেছিলেন এই দুর্গটি। ভারতের সেরা 10টি হন্টেড জায়গার মধ্যে সবথেকে প্রথমে কিন্তু এই নামটি আসে। প্রথম দিকে ভানগড় একটি জনবসতিপূর্ণ এলাকা ছিল। বলা হয় প্রায় 10,000-এরও বেশি মানুষ এখানে বসবাস করত। কিন্তু হঠাৎই কি এমন ঘটলো যে এই দুর্গটি একটি নির্জন ভুতুড়ে জায়গায় পরিণত হলো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকেও এই দুর্গের পাশে একটি সতর্কতা বোর্ড ঝুলিয়ে দেওয়া হলো, যাতে স্পষ্ট লেখা আছে যে সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে এই দুর্গে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। এরপর 2016-তে এমন একটি ঘটনা ঘটেছিল যার ফলে এই দুর্গটি আবারও সবার মনে অনেক প্রশ্ন তৈরি করেছিল। ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির ফাউন্ডার গৌরব তিওয়ারি, যিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করতেন, তিনি একটি নিউজ চ্যানেলের সাথে এই দুর্গে এসেছিলেন সত্যতা যাচাই করতে, যে সত্যি কোনো ভূত প্রেত অলৌকিক শক্তির অস্তিত্ব আছে কিনা, নাকি সবটাই গুজব। এখান থেকে যাওয়ার কয়েকদিনের মধ্যেই 7ই জুলাই 2016-তে তার নিজের বাড়িতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয় এবং অনেক নিউজ চ্যানেল তার এই অস্বাভাবিক মৃত্যুর সাথে এই দুর্গের সম্পর্ক রয়েছে বলে মনে করেন। তো এবার আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই ভানগড়ের মর্মান্তিক ইতিহাস, কোন কোন ঘটনা জড়িয়ে আছে এই ভানগড়ের সাথে এবং সেগুলি কতটা সত্য। ভানগড়ের বেশ কিছু ঘটনার মধ্যে সবথেকে যে দুটি ঘটনা বেশি প্রচলিত, সেই দুটি ঘটনার একটি হলো সাধু বালুনাথ আর অপরটি হলো রাজকন্যা রত্নাবতী। ভগবান দাস যখন ভানগড়ের দুর্গ তৈরি করছিলেন, তার পাশেই ছিল সাধু বালুনাথের আশ্রম। শুরুতে তিনি এই কেল্লা তৈরিতে বাধা দিয়েছিলেন, কিন্তু পরে তিনি রাজি হন। তবে ভগবান দাসকে দিয়েছিলেন কঠিন এক শর্ত: কোনোভাবেই যেন কেল্লার ছায়া তার আশ্রমের ওপর না পড়ে, তাহলেই অনর্থ হয়ে যাবে। ভগবান দাস বালুনাথের শর্তে রাজি হলেও সেটি রক্ষা করতে পারেননি। তার কেল্লা বিস্তৃত হতে থাকে। এক সময় তার ছায়া ঠিকই এসে পড়ে বালুনাথের আশ্রমের ওপর। ক্রুদ্ধ সাধুর দেওয়া অভিশাপে ধ্বংস হয়ে যায় ভানগড় দুর্গ। তবে এখানেই শেষ নয়, অপর গল্পের মূল চরিত্র ভানগড়ের রাজকুমারী রত্নাবতী। বলা হয় যে যখন এই কেল্লাটি তৈরি করা হয়েছিল, তখন রত্নাবতী নামে একটি খুব সুন্দরী রাজকুমারী ছিল। ওই সময় রাজকুমারী রত্নাবতীর বয়স ছিল 18 এবং চারিদিকে তার অতীব সৌন্দর্যের চর্চা করা হতো। তার এই সৌন্দর্যের কারণে অনেক রাজকুমার তাকে বিয়ের প্রস্তাবও পাঠাতো, কিন্তু রাজকুমারী কারোর প্রস্তাবই স্বীকার করতো না। একবার রাজকুমারী তার দাসীদের নিয়ে বাজারে কিছু কেনাকাটার জন্য গিয়েছিল এবং সেখানে সে একটি সুগন্ধির দোকান থেকে সুগন্ধি কিনছিল। ওই সময় ওই দোকান থেকে কিছুটা দূরে সিংহিয়া নামে এক ব্যক্তির নজর পড়ে রাজকুমারীর ওপর। সিংহিয়া ওই রাজ্যেই থাকতো এবং কালো জাদু জানতো। রাজকুমারীকে একবার দেখেই সিংহিয়া মুগ্ধ হয়ে যায় এবং বারবার তার দিকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর মনে মনে স্থির করে নেয় যে যেভাবেই হোক আমাকে রাজকুমারীকে পেতেই হবে। যেহেতু সিংহিয়া তান্ত্রিক তন্ত্রমন্ত্র কালো জাদু জানত, তাই সে চুপি চুপি রাজকুমারীর পছন্দের একটি সুগন্ধির বোতলে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে আবার সেটিকে জায়গা মতো রেখে দেয়। আসলে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার মাধ্যমে রাজকুমারীকে পেতে চেয়েছিল এবং তার এই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছিল, কারণ সুগন্ধির বোতলে তন্ত্রবিদ্যা প্রয়োগের সময় রাজকুমারী তাকে দেখতে পায়নি। এরপর রাজকুমারী সুগন্ধি শিশিটি নিয়ে দুর্গের দিকে ফিরে যাচ্ছিল। সাথে সাথে সিংহিয়া তান্ত্রিক রাজকুমারীর পিছু করতে লাগলো। রাজকুমারী কিছু দূর যেতে না যেতেই তার এক দাসী তাকে বলল যে একটি অচেনা লোক তার এই সুগন্ধির শিশিতে তন্ত্রমন্ত্র করেছে। আসলে ওই দাসীটি সিংহিয়াকে সুগন্ধি শিশিতে কালো জাদু করার সময় দেখে নিয়েছিল, কিন্তু সে ভয় পেয়ে দোকানের মধ্যে কিছু বলতে পারেনি। রাজকুমারী এই কালো জাদুর কথা জানতে পেরে সুগন্ধি শিশিটি রাস্তার মধ্যে পড়ে থাকা একটি বড় পাথরের ওপর ছুঁড়ে মারে। তারপর শিশিটি ভেঙে যায় এবং পুরো পাথরের মধ্যে সুগন্ধি ছড়িয়ে পড়ে। এইভাবে সুগন্ধির ওপর করা কালো জাদু পাথরে চলে যায়। এরপর ওই পাথরটি নিজে নিজেই সিংহিয়ার দিকে যেতে থাকে। আসলে সিংহিয়া সুগন্ধির ওপর যে কালো জাদু করেছিল, তাতে যে ওই সুগন্ধি মাখবে সে সিংহিয়ার দিকে যেতে থাকবে। তাই যেহেতু সুগন্ধিটি পাথরের ওপর পড়েছিল, তাই পাথরটিও সিংহিয়ার দিকে তীব্র বেগে যেতে লাগলো।
এবং পাথরটিতে চাপা পড়ে মারা যায়। কিন্তু মরার আগে সিংহিয়া তান্ত্রিক অভিশাপ দিয়েছিল যে খুব তাড়াতাড়ি রাজকুমারী সমেত রাজপরিবারের প্রত্যেকের মর্মান্তিক মৃত্যু হবে এবং তার আত্মা সব সময় এই দুর্গের মধ্যেই থাকবে। এই ঘটনার কিছুদিন পরেই ভানগড়ের সাথে আজবগড়ের যুদ্ধ শুরু হয় এবং আজবগড়ের সেনারা ছিল খুবই শক্তিশালী। সেনারা ভানগড়ের দুর্গে ঢুকে পড়ে এবং পুরুষ, মহিলা, এমনকি বাচ্চাদেরও মেরে ফেলে, যেখানে রাজকুমারী রত্নাবতীও বাঁচতে পারেনি। তাই বলা হয় যে মর্মান্তিক ঘটনার পরই কেল্লাটি অভিশপ্ত হয়ে যায় এবং যুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মা এখনও ওখানে ঘুরে বেড়ায়। স্থানীয়রা বলেন যে কেল্লার ভিতর থেকে নানান রকম অদ্ভুত আওয়াজ, কান্না শোনা যেত, এমনকি যারা কেল্লার দিকে যেত তারা প্রায়ই নিখোঁজ হয়ে যেত। এই সব ঘটনার জন্যই কেল্লার আশেপাশে থাকা মানুষজন ভানগড় ছেড়ে চলে যেতে লাগলো এবং ভানগড় পুরোপুরি একটি অভিশপ্ত নির্জন জায়গায় পরিণত হলো। তবে কারণ যাই হোক না কেন, এই কেল্লাটিকে ভুতুড়ে বানানোর পেছনে সরকারেরও হাত রয়েছে। আজ পর্যন্ত আইন কখনোই ভূত, প্রেত, পিশাচকে মান্যতা দেয়নি, কিন্তু এর পরেও সরকার থেকে দুর্গের বাইরে বোর্ড লাগিয়ে তাতে লেখা যে রাতে কেল্লায় প্রবেশ নিষেধ এবং ভারতীয় পুরাতত্ত্ববিদদের এখানে অফিস না বানানো এটাই ইশারা করে যে আমাদের সরকারও কোনো না কোনোভাবে ভূত, প্রেত বিশ্বাস করে। তাহলে যদি সরকারই এই কেল্লাকে অভিশপ্ত মনে করে তাহলে আমরা তো একে অভিশপ্ত বলবই। তবে তোমাদের কি মনে হয়, তোমরা কি সত্যিই ভূত প্রেত বিশ্বাস করো? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গল্প শোনার জন্য।